নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনীত হওয়ার পর সন্দেশখালীর মাটিতে পা রাখলেন রেখা পাত্র। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন রেখা পাত্র, যে আন্দোলনে রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঠিক তখনই লোকসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে চমক দিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রীও ফোন করেছিলেন রেখা পাত্রকে। ভোট নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। গ্রামের মহিলারা বুধবার ফুল, মালা, শঙ্খধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়। ইতিমধ্যেই রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখানো শুরু হয়েছে সন্দেশখালীতে। বুধবার সন্দেশখালীর একটি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন রেখা পাত্র। আনন্দ পেয়েছি আমি সত্যি। আমার এই মানুষ, জনগণ সবাই আমার সাথে আছে। আমি তাদের আশীর্বাদে এই অবধি আসতে পেরেছি, এই জন্য আমি খুবই খুশি। আমি প্রচন্ড খুশি হয়েছি, কেননা আজকের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন, সেই আশীর্বাদ আজকের ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিরহাট লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি ছড়িয়ে পড়েছে, বাবাদের মুখে হাসি ছড়িয়ে পড়েছে। তাহলে আমি প্রচন্ড খুশি। আমি বলে বোঝাতে পারবো না যে আজকের মাননীয় নরেন্দ্র মোদীজির জন্য আমি কতটা আনন্দিত হয়েছি, আর আমার মা বোনেরা কতটা সাহস প্রাপ্তি হয়েছে, কতটা আনন্দিত হয়েছে। কথা বললেন, প্রত্যন্ত গ্রামে থেকে বলবেন। আমি হিন্দি জানতাম না, কিন্তু হয়তো আজকের স্বয়ং রামজি হয়তো আমার মুখে এই হিন্দি বলটা এনে দিয়েছিলেন, ওই জন্য আমি বলতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। গতকাল আপনি জীবনের প্রথম না, এর আগে হয়তো আমরা ঘরে বাইরে টিভিতে অনেক হিন্দি সিরিয়াল দেখেছি, তার থেকে সামান্য কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছিল, কিন্তু আমি হয়তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে এরকম ভাবে হিন্দি বলতে পেরেছি। তার জন্য পুরো আমার এই বসিরহাট লোকসভার মায়েদের জন্য হয়তো আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি, এই জন্য আমি প্রচন্ড খুশি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন এলো কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের কাছে। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন এলো কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের কাছে। মঙ্গলবার রাতে 5 মিনিটের কথোপকথনে কৃষ্ণনগরের রাজমাতাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কথাবার্তা হয় বাংলার দুর্নীতি নিয়েও। গত লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী করেছিল কল্যাণ চৌবেকে, কিন্তু ৭৫,০০০-এর বেশি ভোটে তাকে পরাজিত করে সংসদে গিয়েছিলেন মহুয়া মৈত্র। এবারও সেখান থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে। অন্যদিকে মহুয়ার বিরুদ্ধে প্রার্থী নির্বাচনে চমক দিয়েছে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অমৃতা রায়কে। মহুয়ার বিরুদ্ধে লড়াইকে অন্য লড়াই বলেছেন খোদ প্রধানমন্ত্রীও। তিনি কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যা অমৃতাকে জোশ নিয়ে নির্বাচনের ময়দানে নামার বার্তা দিয়েছেন। সূত্রের খবর, কৃষ্ণনগরের কেন্দ্রের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাজনীতিতে আনকোড়া বিজেপি প্রার্থীকে ভবিষ্যতেও গাইড করার কথা দিয়েছেন মোদী, যা নিয়ে উচ্ছ্বসিত অমৃতা রায় নিজেও। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বুধবার তার প্রতিক্রিয়া, ময়দানে লড়াই হবে। বিজেপি সূত্রে খবর, রাজনীতির অভিজ্ঞতা না থাকা কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তাকে ভোট রাজনীতির অঙ্ক বুঝিয়ে চলেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার জেলা বিজেপি দপ্তরে বসে নেতারা ঠিক করে দেন কিভাবে লড়াই হবে কৃষ্ণনগরে। আর এরই মধ্যে মঙ্গলবার বিজেপি প্রার্থী অমৃতা রায়ের কাছে আসে মোদীর ফোন। কথা হয় দুজনেরই। अमृता जी नमस्कार। नमस्कार मोदी जी, आपका बहुत आभारी हूँ। आप मुझे चांस दिए हैं लोगों की सेवा करने के लिए। हम 100% कोशिश करेंगे। आपका चुनाव अभियान कैसा चल रहा है? अभी तो हम निकले हैं, तो एक बीजेपी को उनका पिता का देहांत हो गया, हम इधर ही आए हुए हैं, तो अभी वापस जाके हम प्रचार में ही निकलेंगे। अमृता जी, आप महाराजा कृष्णराय चंद की विरासत को आगे ले जा रही है। एक बात आपको हम शेयर करना चाहेंगे, हम क्या कह सकते हैं? जी जी जरूर, मुझे अच्छा लगेगा।
ये जो महाराजा कृष्णचंद्र का हम फैमिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं। क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था, फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं। क्यों किया वो नहीं बोल रहा है। इतना जमीन दान किया, इतना सब लोगों के लिए किया, भलाई के लिए किया, वो सब नहीं बोल रहे हैं। लेकिन क्या बोल रहे हैं, तो हम बोला कि क्यों किया ऐसा महाराजा कृष्णचंद्र, अगर नहीं करते तो हमारा सनातन धर्म तो पूरा खत्म हो जाता है कि नहीं। तो वो बात है, क्योंकि तब का वो जो नवाब थे सिराजुद्दौला, तो वो तो बहुत अत्याचारी भ्रष्टाचारी थे। तो उसीलिए उन्होंने तो अकेला नहीं किया, बहुत सारे राजाओं के मिलन हुआ, उसके बाद सभी ने किया। जगत सेठ भी थे और राजाओं थे, तो उसी सभी के मेहनत से ये काम सफल हुआ। तो अगर नहीं होता आज हम हिंदू नहीं रह पाते, हमारा भाषा दूसरा होता, हमारा वेशभूषा एकदम अलग होता और सभी अलग हो जाते। हम तो दूसरों के अधीन रहते ना, यही बात है। अमृता जी, बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। अब देखिए, ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। वे खुद अपने जो वर्तमान पाप है उसको छिपाने के लिए वो ऐसी चीजें ढूंढते रहते हैं। लेकिन जब भगवान राम की बात आती है, तो वो कहते हैं कि सबूत कहाँ है, इतनी पुरानी बात क्यों निकालते हो। लेकिन जब कृष्णचंद्र राय की बात आती है तो वो तुरंत निकालते हैं। तो इस प्रकार से उनके दोगलापन होता है और आपको इसका बिल्कुल मन में प्रेशर नहीं लेना चाहिए। आपने तो बंगाल का उज्जवल भविष्य और आपका स्वयं का जीवन भी लोगों के लिए रहा है। हाँ जी। और आपके सामने बंगाल की विरासत को बचाने की भी चुनौती है। और आप इसे कैसे देख रही हैं? आप? हम पॉजिटिवली देख रहे हैं। हमारा लड़ाई जो है लोगों का सेवा के लिए है, करप्शन हटाने के लिए है और वंचित लोगों के उपकार में आने के लिए है। आपने देखा होगा इन दिनों लड़ाई 2 खेमों में बट गई है। एकदम। एक हमारा खेमा है जो इस देश से भ्रष्टाचार को मिटाने के लिए कदम उठा रहा है और दूसरा हमारे सामने वाला खेमा है, वो भ्रष्टाचारियों को बचाने के लिए इकट्ठे होना, एक दूसरे को बचाने के लिए लड़ाई लड़ना, आरोप करना, और जिन्होंने पहले खुद ने आरोप किए थे वो भी उनको बचाने में लग गए हैं। यानी उनके लिए देश उनकी प्राथमिकता नहीं है, सत्ता ही उनकी प्राथमिकता है। और इसलिए चुनाव में हमने भ्रष्टाचार मुक्त भारत बनाने के लिए लड़ना है, क्योंकि हमारे देश के युवाओं का भविष्य उज्जवल बने, इसलिए भ्रष्टाचार से मुक्त देश होना ही चाहिए। आपको देखकर ही हम आए हैं। जी अमृता जी, मैं बहुत आपका आभारी हूँ, क्योंकि हमारी टोली को आपने जब ये बताया तो मुझे जरूर लगा कि मुझे एक बार आपसे बात करनी चाहिए। अमृता जी, बंगाल के अन्य इलाकों की तरह हाँ जी, कृष्णानगर में भी बीजेपी को बहुत उम्मीद के नजर से देखा जाता है। अब आप वहां लोगों से मिल रही हैं, आपको भी लोगों का उत्साह उमंग फील होता होगा। बहुत जनों ने बोला उन लोगों का डीए अटक गया, बहुत जनों ने बोला स्कूल में भर्ती कराने के लिए लाखों का पैसा चाहिए, बहुत जनों ने बोला हमको कि हमको बोला था कि घर देंगे, नहीं दिया। तो क्या बोले इसको? अमृता जी, मैं आपको एक बात बताता हूँ। हाँ जी। मैं एक लीगल एडवाइस ले रहा हूँ। हाँ, प्लीज बोलिए। हमने बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया,
किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। वो सभी लोग जानते हैं। वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस रह रहा हूँ, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। अमृता जी, पूरे बंगाल में बड़ी संख्या में लोग बीजेपी के साथ आ रहे हैं। जब आप क्षेत्र के लोगों से बात करती है, वो क्या बात करते हैं? अपनी अपेक्षाएं आपको बताते हैं क्या? हाँ, बताते तो हैं। आपके कामों पे हमारा भरोसा है, ये सब बताते हैं। और हम पूछते हैं कि महुआ मैत्रो का क्या होगा? बोलो उसको तो जेल ही जाना है। अच्छा, लोग बोलते हैं। हाँ जी। अच्छा, ये मोदी की गारंटी को लेकर आपके लोकसभा के क्षेत्र में लोगों तक बात पहुंची है? हाँ हाँ, हम तो बोले हैं। तो बोला मोदी जी की तरह हमारा भी गारंटी है, हम जरूर कोशिश करेंगे आपका सेवा में आने का। अमृता जी, मुझे बहुत अच्छा लगा आपसे बात कर करके, और मुझे विश्वास है कि आप विजयी होकर के आपके परिवार की जो बंगाल की सेवा करने की परंपरा रही है, उस परंपरा को आप आगे बढ़ाएगी। आपने चांस दिया है, उसलिए हम आभारी हैं। आपने ये चांस मुझे सौंपा है। बस आप जीत करके आइए, हम मिलकर के बंगाल के लोगों की बहुत सेवा करेंगे। और आप भी जीतने के बाद पहले 100 दिन में कृष्णनगर में क्या करना है, उसका पूरा काम निकाल के रखिए। मैं पूरी तरह आपके साथ खड़ा रहूंगा, और उसमें से जो भी काम भारत सरकार को करने होंगे, वो तुरंत कराने का हम प्रयास करेंगे। आपका आशीर्वाद मुझे चाहिए बस। जनता का आशीर्वाद हम सबको चाहिए। जनता का आशीर्वाद ही हमारी सबसे बड़ी ताकत है। लेकिन आप मुझे गाइड करिए, ये हमारा रिक्वेस्ट है। नहीं, बिल्कुल हम संपर्क में रहेंगे, और मेरी आपको बहुत शुभकामनाएं हैं। बहुत बहुत धन्यवाद जी। नमस्कार। হাই নিউজ নেটওয়ার্ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, কুরুচিকর মন্তব্যের জেরে দলের অন্দরে সমালোচিত হলেন দিলীপ ঘোষ। বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। মঙ্গলবার প্রচারে বেরিয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের জেরে দলের অন্দরেই সমালোচিত হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মন্তব্যের ব্যাখ্যা চেয়ে মঙ্গলবার রাতেই দিলীপকে শোকজ করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। চিঠি পেলেও বেপরোয়া দিলীপ ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না। বুধবার নিজের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও নিজের অবস্থানে অনড় তিনি বলেন, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। দলও বিষয়টি নিয়ে বলেছে, এর জন্য আমি দুঃখিত। আমার দলের নেতা শুভেন্দু অধিকারীর নামেও তার পরিবারের নামে ওরা যা খুশি বলবে, গালাগালি করবে কেন? তখন তৃণমূলের কেউ তো প্রতিবাদ করে না। পুরুষ বলে কি তার এবং তার বাবার কোনো সম্মান নেই? শুভেন্দুর বাবা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, কেবল মহিলা বলে তার সম্মানের প্রশ্ন উঠবে। দলের নোটিশ প্রসঙ্গেও দিলীপ ঘোষ জানান, অফিসিয়াল চিঠির জবাব আমি অফিসিয়ালি দেব। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনও জীবিত আছেন, তার মান সম্মান নেই?
যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা 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 বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন কেন তাকে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি রেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্ত করা হচ্ছে, কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই, তার বাবার সম্মান নেই, কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে, সে যা ইচ্ছা বলতে পারে, কথায় কথায় মহিলা কার্ড বার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছিলাম, এই নিয়ে আর কিছু বলার নেই। দল আপনাকে যা শোকজ করেছে দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিসিয়াল, তার অফিসিয়াল উত্তর আমি দেবো। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জন্য দিলীপকে শোকজ করে নোটিশ পাঠায় কেন্দ্রীয় বিজেপি, যেখানে লেখা হয়েছে, মাননীয় দিলীপ ঘোষ, আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অসংসদীয়। বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না। আপনার বক্তব্যে তীব্র নিন্দা করছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের ব্যাখ্যা দিন। প্রসঙ্গত, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সম্প্রতি প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন, উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। তার এই মন্তব্যেই স্বভাবতই তৃণমূলের অন্দরে ক্ষোভ জমতে বেশি সময় নেয়নি। কিছুক্ষণের মধ্যেই কমিশনের চিঠি দেয় দল। তার মন্তব্যের জন্য ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের ইডি অভিযানে বড়সড় সাফল্য। 1800 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশিতে বড়সড় সাফল্য ইডির। ওয়াশিং মেশিনে লুকোনো 2.5 কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকেরা। কলকাতা সহ 4 রাজ্যে তল্লাশি চালিয়েছে ইডি। কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ইডির তল্লাশি। বিদেশি মুদ্রা বিনিময় আইনেও 4 জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসেব দেখিয়ে জালিয়াতি চলত বলে অভিযোগ করছে। প্রতারণার কাজে মোট 7টি সংস্থায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর এই সমস্ত সংস্থার উপরেই কড়া নজর রয়েছে ইডির। তল্লাশির সময় প্রচুর নথিপত্রের সঙ্গে অনেক ডিজিটাল ডিভাইস এবং 2,54,00,000 টাকা বাজেয়াপ্ত হয়েছে। 47টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। রামকৃষ্ণ লোকে পাড়ি দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, লড়াই করছিলেন বিভিন্ন রোগের সঙ্গে। অবশেষে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ প্রয়াত। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে 8:14 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 29 জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল 94 বছর। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ। 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন তিনি। মঠের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জ্বর এবং অন্যান্য জটিলতার কারণে গত 18 জানুয়ারি তাকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীকালে 29 জানুয়ারি তাকে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মঠ কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বেলুর মঠের দরজা খোলা থাকবে। বেলুর মঠে প্রয়াত অধ্যক্ষ মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ভোর থেকেই অগণিত ভক্ত সমাগম হয়েছে মঠ প্রাঙ্গণে। সেখানেই শায়িত তার দেহ। মঙ্গলবার রাত্রি থেকেই সারিবদ্ধভাবে শিষ্য ও ভক্তরা একে একে ফুল মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। দূর দূরান্ত থেকে ভক্তরাও আসতে শুরু করেন। মঠ সূত্রে খবর, বুধবার সন্ধ্যে 7টা অবধি বেলুর মঠে মহারাজের দেহ শায়িত থাকবে ভক্ত এবং দীক্ষিতদের জন্য। রাত 9টায় বেলুর মঠেই তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। 1929 তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী শরণানন্দ। খুব অল্প বয়সেই মাকে হারান তিনি। 1946 সালে স্কুলের পাঠ শেষ করে নাসিকে বাণিজ্য বিভাগে ডিপ্লোমা করেন। 1949 মুম্বাইয়ে পাড়ি দেন। শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুম্বাই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। 1952 সালে 22 বছর বয়সে স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্র দীক্ষা নেন। 1956 সালে ব্রহ্মচর্য নেন তিনি।
মহারাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, স্বামীজি অগুন্তি মানুষের মনে ছাপ রেখে গিয়েছেন। তার জ্ঞান এবং সহানুভূতি আগামী প্রজন্মেও অনুপ্রাণিত করবে। বিগত কয়েক বছর ধরে ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2020 সালে বেলুর মঠে ওনার সঙ্গে সাক্ষাতের কথা মনে পড়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে কলকাতাতেও আমি ওনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম এবং স্বাস্থ্যের খবর নিয়েছিলাম। বেলুর মঠের ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। রামকৃষ্ণ মিশনের মহারাজের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মহারাজ শরণানন্দের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বেলুর মঠের ভক্তদের প্রতি সমবেদনা জানাই। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে ফের যান্ত্রিক ত্রুটির জের হাওড়া ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল লোকাল ট্রেন চলাচল, আটকে পড়েছিল দূরপাল্লার ট্রেনও, আর যার ফলে চূড়ান্ত নাজেহাল হতে হয়েছে অফিস যাত্রীদের। সপ্তাহের মাঝে কাজের শুরুতেই ভোগান্তি। বুধবার সকালে হাওড়া ব্যান্ডেল মেন শাখায় ব্যাহত হল ট্রেন পরিষেবা। আপ এবং ডাউন দুই লাইনেই বন্ধ রইল ট্রেন চলাচল। নিত্যযাত্রীরা জানাচ্ছেন, সকাল 6:30 থেকে শুরু হয় ভোগান্তি। 7টা নাগাদ ব্যান্ডেল স্টেশনে রেলের তরফে ঘোষণা করে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। জানা যায়, বুধবার সকাল 6:15 নাগাদ টিকিয়াপাড়া কাঠশেডের কাছে রেল লাইনে সিগন্যাল পয়েন্ট ভেঙে যায়, যার জেরে হাওড়া 1 নম্বর থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। হাওড়া ব্যান্ডেল শাখায় আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। স্টেশনে বাড়তে থাকে অফিস যাত্রীদের ভিড়। যুদ্ধকালীন তৎপরতায় সিগন্যাল মেরামতির কাজও শুরু করে রেল। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকার মুখে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, তাই 1 নম্বর থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ। আর এর ফলেই হাওড়া স্টেশনেও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেনও ছাড়েনি। প্রায় 1 ঘণ্টা পর শুরু হয় ট্রেন চলাচল। ধীরে ধীরে স্বাভাবিক হতেও শুরু করে রেল পরিষেবা। সকাল 6:21 বর্ধমান হাওড়া লোকাল 7:22 গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকাল 6:30 ব্যান্ডেল হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। আপ লাইনেও শুরু হয়েছে ট্রেন চলাচল। এখনো পর্যন্ত 22টি ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের থেকে 45 মিনিট থেকে 1 ঘণ্টা দেরি করে ছেড়েছে। এর ফলে বুধবার সকাল থেকেই স্টেশনে উপচে পড়ে যাত্রীদের ভিড়। রেলের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।